আমি আজে পড়ি, সরাসরি যুক্ত আছি বাংলাদেশ গাজীপুর থেকে। সেই সুদূর গাজীপুর থেকে যুক্ত হবার জন্য আজকের যেই বিষয়বস্তু, তার আগে একটু জানতে চাইবো যে আজকের রাতের আপনাদের এই গাজীপুরের কিরকম পরিস্থিতি চলছে এবং কতটুকু থমথমে বিরাজ করছে, সাধারণ মানুষের আসলে কি বলতেছে, যদি একটুখানি ডেডিকেট করতেন। জি, ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, মনোযোগ দিয়ে শুনেছি। আসলে দীর্ঘ অনেক দিন ঘরবন্দি থেকে প্রিয় মানুষদের সাথে বিচ্ছিন্ন থাকার পর মনে হলো যেন আপনাদের এখানে এসে একটু আশার আলো দেখেছি। ২ মিনিট কথা বলার বা একটু নিজেকে পরিতৃপ্ত দেওয়ার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কি বলবো? নিজের মা-বাবা, আত্মীয়স্বজনের সাথে কথা বলতে গেলেও ১০ বার ভাবতে হয়। পাই না একটু কথা বলার জন্য। আসলে সবাই তো সবার মতো করে অনেক কিছুই বলেছে। কিন্তু এই ঘরবন্দি মানুষগুলো আমাদের মতো অবলা মা-বোনগুলা জানে যে আমাদের সময়গুলো কিভাবে কাটছে, কিভাবে আমরা দিনগুলো আমরাই জানি। আমি খুবই ক্ষুদ্র একটা মানব এখানে, খুবই ক্ষুদ্র একটা মানুষ। এখানে হয়তো অনেক জ্ঞানী-গুণী মানুষ আছে যাদের সামনে কথা বলার মতো এবিলিটি আমার নেই। তবুও আমি বলছি, আ ১৯৭১ সালের যুদ্ধ আমি দেখিনি, ৫২ সালের ভাষা আন্দোলনও দেখিনি, ৬৯ এর গণ অভ্যুত্থানও দেখিনি। কোনো কিছুই দেখিনি। কিন্তু মায়ের মুখে গল্প শুনতাম, বাবার মুখে গল্প শুনতাম, বইয়ে পড়েছি, টিচারের কাছে শুনেছি। এগুলো পড়ে, পড়ে দেখে, দেখেই হচ্ছে মা-বাবার কাছ থেকে শুনে সেই মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে নিজের মধ্যে ছোটবেলা থেকে লালন করেছি, সম্মান করেছি। নিজেকে একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে সবসময়ই হচ্ছে গর্ব করে বলেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন যখন নিজের একজন প্রবাসী ভাই অথবা প্রবাসী বন্ধুর সাথে যখন বলি, "আই এম এ বাঙালি", তখন তারা কিভাবে বলে, "ইস আ বাঙালি হ্যামার"। আজকে কেন বলবে এই কথা আমাদের? কেন? যে বাঙালি হয়ে একসময় আমরা হচ্ছে নিজেকে গর্ববোধ করতাম। আজকে সেই বাঙালি হওয়ার কারণে মানুষ আমাদের বলে, "এটা হ্যামার"। কিসের কারণে? এগুলো তো আমাদেরই কারণে। ছোটবেলায় মা-বাবার মুখে শুনে, শুনে বড় হয়েছি। অনেক ঘটনা শুনেছি, সেগুলোকে নিজের মধ্যে লালন করেছি। আমার বাবা খুবই প্রতিবাদী একজন মানুষ। আমার বাবা খুবই কঠোর টাইপের একজন মানুষ। তার মুখে আমি হাসি বলতে খুব কমই দেখেছি। তবে একটা ঘটনা শেয়ার করি। জানি এই ঘটনাটা শেয়ার করলে হয়তো অনেকেই আমাকে বলবে, আমাকে শুনে হাসবে আজকের এই পরিস্থিতিতে। কিন্তু তবুও বলি। ২০০৮ সালে যখন নির্বাচন শেষ হলো, তখন আমার বাবা, তখন আমি অনেক ছোট, কিছু বুঝি না। আমার বাবা ২ কেজি মিষ্টি নিয়ে আমার বাবার হাতে মিষ্টি দেখিনি। তখন আমি অনেক ছোট। আমি ভাবতাম যে মিষ্টি মানেই হচ্ছে কোনো বিয়ে-শাদী বা কোনো অনুষ্ঠান বা অন্য কিছু। তখন আমি এসব নির্বাচন, ইলেকশন কিছু বুঝি না। আমার বাবার কাছে সেই মিষ্টির প্যাকেটটা আমি হাতে নিয়ে হাসি মুখে বললাম যে, "বাবা মিষ্টি কেন আনছো?" বাবা বলছে, "তুই জানোস না কেন মিষ্টি আনছি?" আমি বলছি, "না, কি আছে? মিষ্টি কেন আনছে?" তখন আমার বাবা হাসতে, হাসতে বলল, "আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে।" তখন আমি ভাবতাম, বাবার মুখ থেকে শুনে আমি ভাবতাম যে এটা মনে হয় আমাদের জন্য গর্বের কোনো কিছু। সবার মধ্যে উল্লাস, আনন্দ। তখন সবাই তাকে বরণ করে নিয়েছিল, যাকে এতক্ষণ আপনি কূটনৈতিক বুড়ি বলছেন। আমি তাকে কূটনৈতিক বুড়ি বলব না, আমি তাকে বলবো ফেরাউনের বংশধর। ফেরাউনের বংশধর। আমি নমরুদ দেখিনি, আমি ফেরাউন দেখিনি, আমি কোনো কিছু দেখিনি। তবে নমরুদ ফেরাউনের থেকেও আজকে আসলে আমি আপু আপনাকে করি নেই মিউট। আসলে আমাদের এখানে অফিসিয়াল ভাবে অনেকে অনেক কিছু দেখতেছে, তো যার কারণে তারা কিন্তু এই ধরনের কাজ করতেছে, কারণ আমাদেরকে হেল্প করতেছে। আপু আমি বুঝতে পারতেছি আপনার মনের অবস্থাটা। আপনাকে একটু আনমিউট করে দিই, একটুখানি সংযত হয়ে বলবেন কথাগুলো। আসলে আপনার বাবার জন্য, এখানে আপনার কারো আমি পরিবারের জন্য এখানে আসলে। কারো নাম নিব না। এখানে কারো নাম নেওয়ার আমার কোনো ইচ্ছাও নেই। এতক্ষণ আপনাদের এই পরিচালনা আমি দেখেছি, সেখান থেকে আমি বুঝেছি যে এখানে কি, কি করা যাবে, কি, কি করা যাবে না। শুধু আমি এতটুকুই বলব, তার কাছে হচ্ছে একটা প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি এখানে। আমার কথা বলার কোনো রকমের কোনো ইচ্ছা, কোনো ইনটেনশন ছিল না। জাস্ট শুধু আমি আপনাদেরকে শুনেছি। কিন্তু ওই যে আমার ছোট একটা মন এগুলো যখন দেখে তখন কথা না বলে থাকা যায় না। আমি ছোট্ট করে বলি, গতকালকে
আমি এমন কিছু দৃশ্য দেখেছি আমার চোখে, এমন কিছু দৃশ্য আমি দেখে আমার চোখে আমি আটকে রাখতে পারিনি, চোখ থেকে অঝোর ধারায় জল ঝরেছে। সেই দৃশ্য ফোনে প্লাস হচ্ছে আমার মনে ধারণ করে জাস্ট মাত্র ২টা লাইন। আমি একটা নারী, আমার ইচ্ছা করে আমি রাজপথে যাই, আমার ইচ্ছা করে আমি আমার ভাইদের পাশে দাঁড়াই, আমার বোনদের পাশে দাঁড়াই। কিন্তু দিন শেষে যখন ভাবি যে আমি খুবই সাধারণ ঘরের একজন মানুষ, সাধারণ ঘরের একটা মেয়ে, এখানে ছেলেরা অনেক কথা বলে গেছে আমার ভাইয়েরা, কিন্তু আমি একটা মেয়ে হিসেবে বলবো ভাই, আমি যদি রাজপথে নামি শুধু আমার জীবন হারাবো ঠিক আছে, কিন্তু সাথে হারাবো আমার সম্মান, সাথে হারাবো আমার ইজ্জত। কারণ কিছু নিকৃষ্ট জাতি আছে যারা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করে। আমি একজন শহীদ হয়ে মারা যাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি আমার ইজ্জত হারিয়ে মারা যাব, কারণ এদের কোনো বুক পিঠ নাই। তাই জন্য নামি না। আমার ইচ্ছা হয় আমি জাস্ট সেই কিছু দৃশ্য ধারণ করে ২টা লাইন লিখেছিলাম, ২টা লাইন। সেই ২টা লাইন এই আইএমও নিতে পারিনি, আমাকে ব্লক করে দিয়েছে ৪৮ ঘন্টার জন্য। আমাকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে। তো আমি তখন ভাবলাম কোন দুনিয়াতে বসবাস করি, যেখানে মুখকে অবরুদ্ধ করে রাখা হয়, হাত অবরুদ্ধ করে রাখা হয়, কিছু করতে পারি না, কিছু বলতে পারি না, শুধু দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। তো আমার কোনো ভাই নেই, আমি আমার ভাই কোনো বিদেশেও নেই, কিন্তু আমার প্রিয় মানুষ এবং আমার আত্মীয় স্বজন অনেকেই আছে। কিন্তু যখন আমি ভাবি যে হায় আমার তো কোনো ভাই নেই, কিন্তু এই দেশের সাধারণ জনতা, সাধারণ এই যে ভাইয়েরা যারা জীবন দিয়েছে তারা আমার ভাই, তারা যখন এভাবে রাজপথে মিছিলে নেমে তারা তো সামান্য একটা ব্যাপার নিয়ে, সামান্য একটা জিনিস অর্জনের জন্য যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, এভাবে জীবন দিতে হয়, তাহলে কিসের কিসের স্বাধীন দেশ আমাদের? কিসের স্বাধীনতা আমরা অর্জন করেছি? কিসের আমরা স্বাধীন দেশ? সেটাই আমি সবসময় ভাবি। স্বাধীনতা অর্জনের এত বছর পরেও ২০২৪ সালে এসেও কেন আমাদের ছোটখাটো সামান্য কিছু অধিকারের জন্য আমাদের রাজপথে নামতে হবে? কেন আমাদের এত যুদ্ধ করতে হবে? কেন আমাদের অধিকার আদায়ের জন্যই আমাদেরকে জীবন দিতে হবে? হাজারো মায়ের বুক কেন খালি হবে? কেন এত হবে? আমি শুধু তার কাছে একটা প্রশ্ন করার জন্য আসছি, আর কত মানুষের রক্ত দিয়ে স্নান করলে, আর কত মানুষের চোখের জল দিয়ে সুরমা বানায়া চোখে দিলে, আর কত লাশ পড়া গন্ধ শুকলে তার এই অত্যাচার, তার এগুলো থামবে? সে ক্ষান্ত হবে, তার কলিজা ঠান্ডা হবে। শুধু এটাই জানতে চাই, এটাই আমি জানার জন্য আসছি। আমার যেহেতু ভাই নেই, আমি আমার প্রবাসী ভাই বোন যারা আছে সবাইকে শুধু বলবো, আপনারা আপনাদের দিক থেকে, আপনারা তো পারবেন না এখন রাজপথে এসে নামতে, আপনারা তো পারবেন না তাদের হয়ে প্রতিবাদ করতে, কিন্তু আপনাদের জায়গা থেকে ঠিক যতটুকু করা যায় ততটুকু আপনারা এগিয়ে আসেন, আপনারা আমাদের দেশের পাশে দাঁড়ান। আমরা যতই অ্যাভয়েড করি না কেন, কিন্তু দিন শেষে আমরা বাঙালি, এটাই বলবো, দিন শেষে আমাদের মা এবং মাটি উভয়কে আমরা ভালোবাসি। এই যে সে হচ্ছে একজন বঙ্গবন্ধু আছে, তার কন্যা হিসেবে নিজেকে সে অনেক গর্ববোধ করে। কিন্তু আজকে বলবো, শুধু একটা কথাই বলবো, কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে, তার শেকড় কোথায়, কে দিয়েছে এই নাম? আমাদেরই মতো ছাত্র জনতা, ভাই বোন, কিশোর কিশোর কামার কুমোর শ্রমিক, এরা দিয়েছেন। আগরতলা মামলা থেকে কে বাঁচাইছে? সেই ইতিহাস যদি বলতে যাই, আজকে আমার মুখ অবরুদ্ধ করে দেওয়া হবে, আজকে আমাকে বন্ধ করে দেওয়া হবে, আমাকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। শুধু এতটুকুই বলবো, এতটুকুই বলবো, আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন সবাই একটু এগিয়ে আসেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন। আর এত দিন হচ্ছে ঘর বন্দি হয়ে থাকার পর ভাবছিলাম কিছু কথা বলবো, আজকে আপনাদের এই সুন্দর একটা আয়োজনে এসে আমার মতো একটা ক্ষুদ্র মানব যে এইভাবে কথা বলতে পারবে আমি কখনো ভাবিনি। এর জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞতা, এমন সুন্দর কিছু আয়োজন করার জন্য। এভাবেই পাশে থাকুন, এভাবেই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। আমরা আর কিছু করতে পারি আর না পারি, শুধু এতটুকুই বলবো যে অন্তত ২ রাকাত নামাজ পড়ে আসলে হলো দেশের জন্য এবং আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন। ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাতে চাই পরি আপুকে, অ্যান্ড সেই সঙ্গে পরি আপুর কথাকে যারা এপ্রিসিয়েট করতেছিলেন এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই আজকের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং নিজের কথাগুলো আসলে এখানে প্রকাশ করছেন, সবাইকে সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক ধন্যবাদ।